আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি? এইটা অ্যাকচুয়ালি জাস্ট আমাদের নর্মাল কোডই, শুধু আমরা আমাদের আইটারেটিভ ওয়ে বা রিকার্সিভ ওয়ে, অর্থাৎ আমাদের কোডে আমরা কিছু জিনিস সেভ করে রাখি যেটা আমরা ফিউচারে ওয়েট করব জাস্ট বারবার ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য। এটাই ডাইনামিক প্রোগ্রামিং। তো এখানে ডাইনামিক প্রোগ্রামিং দেখি আমরা এখানে কি কি লেখা আছে। ডাইনামিক প্রোগ্রামিং সলভস অপটিমাইজেশন প্রবলেমস বাই ব্রেকিং দেম ইনটু ওভারলেটিং সাব প্রবলেমস। অর্থাৎ একটা বড় প্রবলেম থাকলে আমি এটারে কিছু সাব প্রবলেমে ভাগ করব, বা এর সাব প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমি আস্তে আস্তে বড় প্রবলেমে পৌঁছাইতে পারি, এরকম আর কি বিষয়টা। অর্থাৎ লাইক আমার কাছে বড় একটা কাজ আছে, তো আমি এটারে কয়েক খণ্ড করলাম, এরকম কয়েক খণ্ড করলাম, এই অংশের কাজ করলাম, এই অংশের কাজ করলাম, এই অংশের কাজ করলাম। এমন সাব প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমি আস্তে আস্তে বড় প্রবলেমটা সলভ করলাম, এরকম হচ্ছে বিষয়। Storing their optimal solutions, storing their optimal solution and reusing them efficiently compute the final result. স্টোর করে কিভাবে আমরা ফিবোনাক্কির উদাহরণ দিয়ে দেখব। আর সেখানে ডিপি দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন হচ্ছে বড় থেকে ছোটোর দিকে, অর্থাৎ আমি বড় প্রবলেমটা নিয়ে শুরু করলাম, তার সাব প্রবলেমে যাইতে থাকলাম, তার থেকে ছোট 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 ছোটটার উপর ডিপেন্ডেন্সি বাড়াইতে বাড়াইতে একদম বেস কেসে চলে যাব, যেখান থেকে আমাদের ভ্যালু রিটার্ন করবে। আর বটম আপ অ্যাপ্রোচটা হইতেছে আমরা ছোট থেকে শুরু করি, অর্থাৎ আমার কাছে বেস কিছু ভ্যালু আমার কাছে থাকে, যার মাধ্যমে আমি আস্তে আস্তে সেই ছোট ভ্যালুর মাধ্যমে বড় ভ্যালু বিল্ড করি এবং ফাইনালি বড় প্রবলেমে পৌঁছাই। আচ্ছা, এই দুইটাই কি আমরা ফিবোনাক্কি দিয়ে ভালোভাবে বুঝবো। ফিবোনাক্কি কি জিনিস? ফিবোনাক্কি আই গেস সবাই জানি যে এরকম একটা নাম্বার সিরিজ 0 1 দিয়ে স্টার্ট হয়, দেন 0 1 এর যোগফল 1, তারপরে আবার প্রিভিয়াস দুইটার যোগফল 1 + 1 এ 2, 2 আর 1 এ 3, 3 আর 2 তে 5, 5 3 তে 8, এইভাবে চলমান থাকে আমাদের ফিবোনাক্কি সিরিজ। অর্থাৎ এখানে আমরা কি খেয়াল করতেছি, প্রত্যেকটা নাম্বার কি তার প্রিভিয়াস দুইটা নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, প্রিভিয়াস দুইটা নাম্বারের যোগফলই হইতেছে কি আমাদের বর্তমান নাম্বার। সেম ভাবে 3 ডিপেন্ড করতেছে 1 আর এই 2 এর উপর, 8 ডিপেন্ড করতেছে এই 5 আর 3 এর উপর, তাই না? তাহলে এতটুকু আমরা বুঝতে পারতেছি। আর এখানে আর এই ডিপির প্রবলেমে এইগুলাতে অবশ্যই কি আমাদের একটা বেস কেস বা অ্যাকচুয়ালি রিকারশন ইউজ করব, যখন আমরা রিকার্সিভ ওয়ে বেটার লাগে আমার কাছে। তো রিকারশনে আমাদেরকে একটা বেস, রিকারশনে কি আমাদের বেস কেস লাগে একটা। তো এইখানে যেমন আমাদের কাছে বেস কেস আছে, অর্থাৎ আমি যখন 0 বা 1 কোনো ভ্যালু পাবো, অটোমেটিকলি 0 পাইলে 0 রিটার্ন করব, 1 পাইলে 1 রিটার্ন, কারণ আমি এই দুইটা পজিশনের ভ্যালু আমি জানি। এইগুলো আমি না জানলেও n এর মান 0 হইলে, অর্থাৎ 0 এর ফিবোনাক্কি কত আর 1 এর ফিবোনাক্কি কত, এই দুইটা আমি জানি। ঠিক আছে, এই দুইটা আমাদের বেস কেসে থাকবে। তাহলে ফিবোনাক্কিতে অ্যাকচুয়ালি আমি কি করব, অর্থাৎ আমার বড় প্রবলেমটা কি? আমার বড় প্রবলেমটা হচ্ছে ফিবোনাক্কি অফ 5 বের করা। তো আমার প্রশ্নে দেয়া থাকলো যে 5তম ফিবোনাক্কির সংখ্যা কত, কোনটা? অর্থাৎ এরকম 5তম বলতে অ্যাকচুয়ালি 0 যদি ক্যালকুলেট করা হয়, 0 1 2 3, 0 1 2 3 4 5, আচ্ছা 5তমটা 5ই আসতেছে। তাহলে এখন 5-এর যদি আমি ফিবোনাক্কি বের করতে চাই, ঠিক আছে, আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ কি বলে, এই যে আমাদের 5 নির্ভর করতেছে কার কার উপর, 3 অথবা 2 এর উপর, তাই না? 5 নির্ভর করতেছে তার আগের দুইটা ভ্যালুর উপরে। এখন আমি যদি আগের দুইটা ভ্যালু বলতে কি, আমি এখানে 3 আর 2 খুঁজতেছি না, 3 আর 2 না, অ্যাকচুয়ালি ঠিক এর আগে যেই ভ্যালুগুলো ছিল, অর্থাৎ ফিবোনাক্কি অফ 4, অর্থাৎ 4তম ফিবোনাক্কি যে ছিল আর 3তম ফিবোনাক্কি যে ছিল, তাদের উপর আমি ডিপেন্ড করতেছি। আমি মানে 5 মানে যে আমি তার আগে 3 আর 4 এর উপর ডিপেন্ড করবো এমন না। আবার 8 মানে যে আমি 6 আর 7 এর উপর ডিপেন্ড করব ভ্যালুর উপরে, তা না। আমরা 6 আর 7তম ফিবোনাক্কির উপর ডিপেন্ড করব, ঠিক আছে? তাহলে ফিবোনাক্কি অফ 5 কি? তার আগের ফিবোনাক্কিটা এবং তার আগের আগের ফিবোনাক্কিটা, এই দুইটার উপর ডিপেন্ডেন্ট আমরা। তাহলে এই যে ফিবোনাক্কি অফ 5 অ্যাকচুয়ালি কোন দুইটার যোগফল? ফিবোনাক্কি অফ 4 আর ফিবোনাক্কি অফ 3 এর যোগফল। আমি কি করব, ফিবোনাক্কি অফ 5 থেকে
এই দুজনকে কল করব। তো আমরা তো জানি রিকারশনে কি হয়, একটা ফাংশন কল করলে ওইটার কাজ আগে চলতে থাকে, পরবর্তীতে নতুন কাজ আসবে, তার পরবর্তীতে আবার কাজ হবে। অর্থাৎ একটা সাইডে, অর্থাৎ ফিবোনাক্সিও 5 থেকে 4 কল দিছি, এই 4 এর মধ্যে যখন নতুন করে ঢুকবে তখন সে আবার 3 আর 2 কে কল দিবে। সে 3 প্রথমে পাবে, তো 3 তে যাবে আর কি, 2 কে এখনই কল দিবে না অ্যাকচুয়ালি। তো 3 থেকে আবার 2 কে কল দিবে, 2 থেকে 0 কে কল দিবে, 1 এ কল, 0 তে কল দিবে, তো 0 তে আমাদের বেস কেস রিটার্ন হয়ে যাবে। আচ্ছা আমি একটু এটা হালকা কোনো জায়গায় পাইলে লেখার ট্রাই করি। এখানে তো ভাগাবেশটা নাই। ওয়েট, আমরা চাইলে এমন করতে পারি যে আমি কল দিছি কি ফিব অফ 5, অর্থাৎ আমার 5তম ফিবোনাক্সি দরকার। আর আমরা যে ফাংশনটা লিখব, আমরা একটা ফিফ ফাংশন লিখব, সেইখানে আমাদের বেস কেস কি থাকবে, n সমান 0 হইলে আমরা 0 রিটার্ন করে দিব, রিটার্ন 0। n সমান যদি 1 হয় তাহলে আমরা কি রিটার্ন করব 1, কারণ কি আমার এই দুইটা ভ্যালু আমি জানি। এখন কথা হচ্ছে আমরা ভিতরে অ্যাকচুয়ালি কি কল করব, ভিতরে কল করব ঠিক এর আগের প্রথমে ফাংশন, অর্থাৎ সাপোজ আমার ফিবোনাক্সি কি দুইটার যোগফল না, যোগফলের জন্য সাপোজ আমি একটা ভেরিয়েবল রাখলাম ইন্টিজার সাম ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো প্রথম সাম আমার কি হবে, প্রথম সাম হবে, বা সাম ইকুয়ালস টু না দিয়ে আমরা প্লাস ইকুয়ালস টু ইউজ করি, সাম প্লাস ইকুয়ালস টু প্রথমটা কি হবে, ফিব অফ, আমাদের সাপোজ এই ফাংশনে কি আমরা n পাস করছি, ইন্টিজার n, তো এখানে ফিব অফ n মাইনাস 1, এইটা হচ্ছে আমার প্রথম কল। অর্থাৎ ফিবোনাক্সি অফ 5 কার উপর ডিপেন্ড করবে, ঠিক 4 আর 3তম ফিবোনাক্সির উপর। তাহলে এই যে আমি এখান থেকে কি ফিব অফ 4 নম্বরটা কল করলাম। আর পরবর্তীতে আরেকটা লাইনে কি করব, এখন যে সাম পাইছি তার সাথে কি আবার 3তমটাও যোগ করতে হবে না, তাহলে সাম প্লাস ইকুয়ালস টু ফিব অফ n মাইনাস 2, তাহলে কি ঠিক আগের দুটা পাইতে হলে কি আমার -1 আর -2 করতে হবে, তো করলাম, এবং ফাইনালি কি আমি সামটা রিটার্ন করে দিব, রিটার্ন করব এই সাম, ঠিক আছে। এটা হচ্ছে সুডো কোড, আমাদের মোটামুটি কোডের মতো হয়ে গেছে। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের রিকার্শনটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখবো একদম। আমি সাপোজ 5 কল দিছি, আমি 5-এর মেইন থেকে কি আমি ফিবোনাক্সি 5 লাগবে কি লাগবে, সো কি আমি 5 কল দিলাম। এবার 5 এখানে আসছে, আসার পর চেক করছে n কি 0, n 0 না, তাইলে এটা স্যাটিসফাই করে নাই। n কি 1 না, এটাও স্যাটিসফাই করে নাই। সামের ভ্যালু 0 সেট হলো, ওকে ঠিক আছে। এইখান থেকে কল দেওয়া হয়েছে কি, এইখান থেকে কি কল দেওয়া হয়েছে, ফিব অফ n মাইনাস 1 না, ফিব অফ n মাইনাস 1 মিনস কি, n এর ভ্যালু ছিল 5, এখান থেকে কল হয়ে গেছে কি n মাইনাস 1 এর 4 না, অর্থাৎ নতুন আবার এই ফাংশন কল হয়ে গেছে কি ফিব অফ 4, ফিব অফ 4 কল হয়ে গেছে। তো এই 4 যায় আবার কি করবে, এই 4 কে আবার নতুন এই ফাংশন আবার নতুন করে পাবে না, ফিব অফ 4টা কি নতুন করে এই ফাংশন পাবে। আমরা যদি আবার লেখার ট্রাই করি, এইখানে খেয়াল করি, লিখে রাখলাম যে 5 থেকে আমাদের যে 4 এ কল আসছিল সেটা কি আবার নতুন করে এই সবগুলো চেক করবে। তো n সমান 0 না, 1ও না, এই দুটা স্যাটিসফাই করে নাই। সাম ইকুয়ালস টু 0 সেট হইলো, ওকে। ফিব অফ n মাইনাস 1, এখান থেকে আবার কল আসছে ফিব অফ n মাইনাস 1, দ্যাট মিনস n মাইনাস 1 এ কত, n ছিল আমাদের 4, হয়ে গেল 3, অর্থাৎ ফিব অফ 3 তে কল চলে যাবে, ফিব অফ 3 তে কল চলে যাবে। দ্যাট মিনস এই ফিব অফ 3 এর জন্য আবার একটা ফাংশন কল হবে, অর্থাৎ ওইখান থেকে ফিব অফ 3 কল হবে, যেখানে নতুন করে কি এই ফাংশনগুলো আবার চেক করবে। তাহলে n সমান 0 না, 1ও না, সাম ইকুয়ালস টু 0 সেট হইলো, ওকে। ফিব অফ n মাইনাস 1, n মাইনাস 1 কল হয়েছে, দ্যাট মিনস 2 কল হয়েছে। তো এইখান থেকে আবার চলে যাবে ফিব অফ 2 তে, এখান থেকে চলে যাবে ফিব অফ 2, এবং ফিব অফ 2 তে যাওয়ার পরে কি করবে, আবার নতুন করে এখানে তো সামনে নিচের দিকে যাই,
সুবিধা হবে লিখতে। এইখান থেকে কল চলে যাবে ফিব অফ টুতে, ফিব অফ টু। তাহলে ফিব অফ টু যদি আমরা কল দেই, নতুন করে আমাদের আবার ফাংশন লেখা হবে, এই ফাংশনটাই আবার চেক করবে। সে কি প্রতিবার কলে নতুন নতুন করে সেই ফাংশনটাই পাচ্ছে। তো কি এটা কি জিরো না, ওয়ানও না, সাম জিরো সেট হইলো, ওকে। ফিব অফ এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস ফিব অফ ওয়ান কল হয়েছে। আর এখান থেকে না, আচ্ছা এটাই তো এখনো যাবে না। ফিব অফ ওয়ান কল হলে কি সে আবার নতুন করে চলে আসছে ফিব অফ ওয়ানে, ফিব অফ ওয়ান কল হয়েছে। ফিব অফ ওয়ান যখন কল হয়েছে তখন দেখি আমরা কি হচ্ছে। সেটা কি হবে, এইখানে এন সমান জিরো না, কিন্তু এন সমান ওয়ান, এন সমান ওয়ান এই যে স্যাটিসফাই করছে। তাহলে কি এইখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। এখান থেকে রিটার্ন হলে কি এই ফাংশনে তার নিচে যাবে না। একটা ফাংশনে রিটার্ন করে দেওয়া মানে ওই ফাংশনের কাজ শেষ। তাহলে এইখান থেকে ওয়ান রিটার্ন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই ফাংশনের কাছে যে ফিব অফ ওয়ান যে কল দেওয়া হয়েছিল ওইখান থেকে ওয়ান আমি পেয়ে গেছি, দ্যাট মিনস এইখানে আমি ভ্যালু পাইছি ওয়ান। তাহলে এই ফিব অফ ওয়ান ফাংশনের এখন সামের ভ্যালু কত, সাম প্লাস ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস ওয়ান ছিল না, তাহলে সামের ভ্যালু হয়ে গেছে ওয়ান। তো এইটা কি আর রিটার্ন হয়ে যাবে, এইখান থেকে তো রিটার্ন হবে না তাই না। সে এইখান থেকে আগে পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনে কি কল ছিল, ফিব অফ এন মাইনাস টু, দ্যাট মিনস আমাদের এই ধাপে আমাদের এন কত ছিল, জিরো ছিল না, মানে সরি টু ছিল না। তাহলে টু মাইনাস টুতে এখন কি হবে, জিরো, অর্থাৎ ফিব অফ জিরো কল হবে, ফিব অফ জিরো কল হবে। এবং ফিব অফ জিরো যদি কল হয়, সাপোজ এইখানেই কল হয়েছিল, ফিব অফ জিরোর জন্য যে ফাংশনটা, সেইখান থেকে কি যে প্রথমে এন সমান জিরো স্যাটিসফাইড, তাহলে এইখান থেকে কি আমাদের রিটার্ন হয়ে যাবে, রিটার্ন জিরো রিটার্ন হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা ভ্যালু পাবো জিরো। তাইলে আগে ছিল ওয়ান, আর সাম প্লাস ইকুয়ালস টু জিরো, তাহলে কি আমার ফাইনাল অ্যান্সার কি সাম থাকতে ওয়ান থাকতেছে না, ওয়ান। এইখান থেকে কি রিটার্ন হয়ে যাবে, আমাদের ফাইনাল লাইন ছিল আর কি, আমি লিখি নাই, রিটার্ন সাম ছিল ফাইনালি, অর্থাৎ এইখান থেকে কি রিটার্ন হচ্ছে, ওয়ান রিটার্ন হচ্ছে। কি থেকে, ফিব অফ টু থেকে ওয়ান রিটার্ন হচ্ছে। তাহলে এটা কোথায় যাবে, এইখানে যাবে। ফিব অফ টু থেকে আমরা পাই ওয়ান, তাইলে সাম ইকুয়ালস টু ওয়ান, তাই না। এখানে এইবার এই ফিব অফ থ্রি এর কলে এই লাইনটা মাত্র শেষ হয়েছে। ফিব অফ থ্রি এর কি, এই কলটা করার পরে আমরা দুইটা ফাংশন পাইছিলাম, তিনটা ফাংশন পাইছিলাম, ওইগুলোর কাজ শেষ করে ফিব অফ থ্রিতে আবার ফেরত আসছি এবং পরবর্তী লাইনে যাব। এন মাইনাস টু, এন মাইনাস টু, দ্যাট মিনস ওয়ান, কারণ এখানে আমাদের এন এর ভ্যালু ছিল কত, তিন, তিন বিয়োগ দুয়ে এক, অর্থাৎ আমাদের কল হবে এবার ফিব অফ ওয়ান। তাহলে ফিব অফ ওয়ানের জন্য কি, আমরা আবার এন সমান জিরো চেক করব, স্যাটিসফাই করে না, এন সমান ওয়ান চেক করব, স্যাটিসফাই করছে, ইয়েস। এন সমান ওয়ান হলে কি রিটার্ন ওয়ান, দ্যাট মিনস এইখান থেকে ভ্যালু আসবে ওয়ান। তাহলে আগের সাম ছিল ওয়ান, আর এইখান থেকে আমরা ভ্যালু পাইছি আবার ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ানে কত, সাম এখন হয়েছে টু। তাইলে ফিব অফ থ্রিতে ভ্যালু কত আসছে, টু, এটাই তো আমরা রিটার্ন করবো তাই না। ফিব অফ থ্রিতে আমাদের ভ্যালু আসছে টু। এখন যদি আমরা এই থ্রি কলটা কোত্থেকে আসছিল, এইখান থেকে আসছিল, থ্রি কলটা আসছিল এইখান থেকে। তাহলে এইখান থেকে আমরা কি ভ্যালু পেয়ে গেছি টু। পরবর্তী লাইনে এবার যাব, তাহলে ফোর বিয়োগ টু, দ্যাট মিনস টু। তাহলে ফিব অফ টু ওভার কল হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, আগেরটাই বোঝানো গেছিল না, বাট এইখানে দেখা যাবে ফিব অফ টু যখন কল হবে তখন কি এই দুইটা ফাংশন আবার কল হবে না। এই যে ফিব অফ টু এর এইটা, সেই টু থেকে আবার এই ওয়ান আর জিরোতে কল যাবে, অর্থাৎ এই পুরো প্রসেসটা কি আমার ফিব অফ টুতে আবার করা লাগতেছে, তাই না। এখন কিন্তু দেখো তো, আমি একবার কি ফিব অফ টু এর ভ্যালু পাইছি না আমরা, এই যে ফিব অফ টু, তার ভ্যালু কত ফাইনালি, সাম ওয়ান আসছিল না, অর্থাৎ আমি জানি কিন্তু ফিব অফ টু এর ভ্যালু ওয়ান আসবে। তো এখানে আমরা তো এখন রিকারশন দেখতেছি জাস্ট, এখনো তো ডিপিতে মেমোরাইজ করি নাই। যদি করতাম তাহলে দেখো তো আমার কি ফিব অফ টু আবার ক্যালকুলেশন করার কোনো দরকার আছে, আমি একবার করে ফেলছি না। ওইটা যদি আমি সামহাউ স্টোর করতে পারতাম যে ফিব অফ টু এর ভ্যালু ওয়ান, তাহলে কিন্তু আমার এইখানে আর নতুন করে ভিতরে ঢোকাই লাগতো না। তো লেটস সাপোজ আমাদের কাছে এখন নাই, তো এই ফিব অফ টু থেকে কি ওয়ান আর জিরোতে কল যাবে, এই ওয়ান থেকে ভ্যালু রিটার্ন হবে ওয়ান, জিরো থেকে ভ্যালু রিটার্ন হবে জিরো। তো এই দুটার সাম হয়ে কি ফিব অফ টু এর মান ওয়ান হবে। তো থ্রি এর ভ্যালু ছিল টু, আর এইখানে পাচ্ছি আরও এক, তাহলে মোট সাম কত এখানের, মোট সাম এখানের থ্রি।
যেটা রিটার্ন হবে কোথায়? এই ফিব অফ 4 ফাংশনে কি 3 রিটার্ন হচ্ছে, তাইলে সেটা কোথায় যাবে? এই ফিব অফ 4 ফাংশনটা অ্যাকচুয়ালি কল ছিল কার? এই ফিব অফ n-1 এর। তাইলে এইখানে আমি ভ্যালু পাইছি 3। এইবার পরবর্তী লাইনে আমরা যাব n-2, দ্যাট মিনস 5 - 2। এবার কি ফিব অফ 3 কল হবে। ফিব অফ 3 কল হওয়া মিনস এইখানে যাবে। এই যে ফিব অফ 3 কল হবে, 3 থেকে 2 কল হবে, 2 থেকে 1 আর 0 কল হবে, অর্থাৎ পুরা প্রসেসটা আবার হবে। এবং ফাইনালি আমরা দেখব ফিব অফ 3 থেকে কি ভ্যালু 2 পাওয়া যায়। আমরা এই যে এখানে কি ফিব অফ 3 তে ফাইনাল ভ্যালু 2 পাইছিলাম না? তো মূলত এইটাই, মানে ওই ধাপগুলো অনুসরণ করলে আমি কি এখানে ফিব অফ 2 এর ভ্যালু, মানে ফিব অফ 3 এর ভ্যালু 2 পাবো। তাহলে এই যে 3 ছিল, মানে সামে যে 0 ছিল, সাম প্লাস ইকুয়ালস টু হলো কি 3, আর এখানে প্লাস ইকুয়ালস 2, অর্থাৎ সাম হলো কত 5। তো এই রিটার্ন যদি আমি করি 5, এই রিটার্নটা কই যাবে? এটা আমাদের একদম প্রথম ফাংশন কল ছিল না, যেটা আমাদের মেইন থেকে আসছিল। দ্যাট মিনস একদম মেইন ফাংশনে আমাদের ফিব অফ 5 এর রেজাল্ট এই যে 3 প্লাস 2 থেকে 5 চলে গেছে, যেটা আমাদের অ্যান্সার। আশা করি রিকার্শন বোঝা গেছে যে প্রত্যেক স্টেপে নতুন নতুন ফাংশন তৈরি হয়, যতক্ষণ না বেস কেজে পৌঁছাচ্ছে আমাদের কোনো ভ্যালু রিটার্ন করে না। এবং ভ্যালু রিটার্ন যখন শুরু হয় একটা ফাংশনে, এই যে এইটার মধ্যে ঢুকছে মানে এইটার ভিতরে সব কাজ শেষ করে পরেই পরবর্তীতে কোনো এক সময় এখানে আসবে, এইভাবে চলতে থাকে প্রসেস। আর যদি এইটা আমরা, এটা হচ্ছে টপ ডাউনে করলাম, একদম 5 থেকে আস্তে আস্তে টপ থেকে ডাউনে গেছি, 0 একদম 0 1 পর্যন্ত গেছি। যদি আমরা বটম আপ করতাম, সেটা হচ্ছে আইটারেটিভ অ্যাপ্রোচ আমাদের। বটম আপে কি আমরা বেস কেস নিয়ে স্টার্ট করি। বেস কেস মিনস আমরা কি, আমরা জানি ফিব অফ, অর্থাৎ সাপোজ আমাদের একটা ফিব অ্যারে আছে, তো আমি জানি ফিব অফ 0 এর ভ্যালু কত? 0। তারপরে আমি কি জানি? ফিব অফ 1 এর ভ্যালু 1। ফিব অফ 1 এর ভ্যালু আমি জানি 1। এই দুটো আমি জানি। তাহলে এখন আমার কি ফিব অফ 2 দরকার, ফিব অফ 3 দরকার, ইটিসি ইটিসি দরকার। তাহলে আমি কি ফিব অফ 2 ইকুয়ালস টু কি করতে পারি? ফিব অফ 0 প্লাস ফিব অফ 1 করে দিতে পারি না? আমার কাছে যেহেতু 0 এর ভ্যালু আছে, আমার তো লাগেই প্রিভিয়াস দুইটা, তো আমার কাছে যেহেতু দুইটা আছে, তাহলে কি আমি এখন বসাই দিতে পারতেছি। তাহলে ফিব অফ 1, তাহলে ফিব অফ 0 এর ভ্যালু 0, 1 এর ভ্যালু 1, এখান থেকে পেলাম 1। তাহলে যে ফিব অফ 2 এর ভ্যালু পেয়ে গেছি 1। এরপর যখন আমার ফিব অফ 3 লাগবে, ফিব অফ 3 লাগবে, তখন আমি কি করতে পারবো? ফিব অফ 2 এফ লিখলাম একবারে, প্লাস ফিব অফ 1। এখন এই দুটা কি আমাদের কাছে আছে? অবশ্যই আছে, যে ফিব অফ 2 মাত্রই পাইছি 1, প্লাস ফিব অফ 1 আমাদের বেস কেজে আছেই 1, তাই যে 2। অর্থাৎ প্রত্যেক স্টেপে আমি নতুন একটা ভ্যালু পাচ্ছি, এবং পরবর্তী স্টেপের সময় তো প্রিভিয়াস দুটো আমার কাছে আছেই। ফিব অফ 4 এর সময় কি, যে ফিব অফ 3 আর ফিব অফ 2 লাগবে আমাদের কাছে, কি আইটারেটিভ অ্যাপ্রোচে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা স্টোর করতে থাকি। তো এটার ফাংশনটা এমন হবে যে আমরা, যেহেতু আমাদের কাছে কি 0 আর 1 এর ভ্যালু অলরেডি আছে, 0 আর 1 এর ভ্যালু অলরেডি আছে, আমরা শুরু করব আইটারেশন শুরু করব 2 থেকে। 2 তমটার থেকে আমার দরকার। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমার n তমতে যাই, i প্লাস প্লাস, এইভাবে আমার লুপটা চলতে থাকবে। এবং আমরা কি ফিব অফ i, ফিব অফ i কি হবে? প্রিভিয়াস দুইটার যোগফল, অর্থাৎ ফিব অফ i মাইনাস 1 প্লাস ফিব অফ i মাইনাস 2, অর্থাৎ প্রিভিয়াস দুইটা ভ্যালুর যোগফল। তো 2 এর সময় এই যে এখানে ফিব অফ 2, 2 মাইনাস 1 এ 1, 2 মাইনাস 2 তে 0, তো ফিব অফ 2 1 আর 0টা যোগ হচ্ছে। i সমান যখন 3 হবে, তখন কি ফিব অফ 3 ইকুয়ালস টু 3 মাইনাস 1 এ 2, 3 মাইনাস 2 তে 1, অর্থাৎ 1 তম আর 2 তম এলিমেন্ট যোগ করে 3 পাচ্ছি। 4 হলে 3 আর 2 পাবো। এইভাবে পুরোটা আমাদের হয়ে যাবে। এইটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, আর রিকার্শনটা ছিল টপ ডাউন অ্যাপ্রোচ। তো এখন এইখানে এটা আমরা কোডে করে দেখতেছি। তো এইখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা যে দেখলাম 5 থেকে কি 4 আর 3 তে কল দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি শুধু প্রথমে আমাদের 4এই কল দেওয়া হয়েছে, আমরা এটাই দেখি। 5 থেকে কল দেওয়া হয়েছে 4-এ, 4 থেকে কল দেওয়া হয়েছে 3-কে, 3 থেকে হয়েছে 2-কে, 2 থেকে 0-কে, 0 থেকে যে একটা ভ্যালু রিটার্ন হয়েছে 0, এরপরে 1-এ কল গেছে, এরপরেই 1-এ কল গেছে। এইখান থেকে এইটাই কলের পরেই ডাইন পাশেরটায় যাবে, এবং কি ফিব অফ 1-এ আমাদের 1 রিটার্ন হয়েছে। তো এই দুইটা সাম হয়ে কি ফিব অফ 2 এর ভ্যালু হয়েছে 1। তাহলে এই ফিব অফ 2টা কার কল ছিল? ফিব অফ 3 এর কল ছিল, এখান থেকে কি 1 রিটার্ন হয়েছে।
রিটার্ন হওয়ার পর কি সে এইদিকে ডান হাতের ফাংশনে যাবে এবং এইখান থেকেও ফিব অফ ওয়ানে ওয়ান রিটার্ন পাবে। ওয়ান আর ওয়ানে পাইলো টু। এই ফিব অফ থ্রি কল ছিল কার? ফিব অফ ফোরের। তো এই টু নিয়ে যখন সে রিটার্ন হবে ফিব অফ ফোর তার রাইট কলটা করবে, অর্থাৎ পরবর্তী ফাংশনে কল করবে এবং ফিব অফ টুতে যাবে। টুতে যাওয়ার পর টু কি আবার করবে? আবার ফিব অফ ওয়ান কল করবে, ফিব অফ জিরো কল করবে, এই দুটা থেকে ভ্যালু পাবে ওয়ান আর জিরো, সেখান থেকে ওয়ান পাবে। এই ওয়ান আর এই টু দুইটা মিলে হলো থ্রি। এই থ্রি নিয়ে সে ফাইভের কাছে রিটার্ন করবে এবং রিটার্ন হওয়ার পর ফাইভ এই ডান পাশের ফাংশনটা চালানো শুরু করবে। এবার থ্রি থেকে আবার থ্রি পাবে, থ্রি থেকে টু কল করবে, টু থেকে টু লিখছে কেন, যাক, টু থেকে আমাদের ওয়ান আর জিরো কল হবে, ঠিক আছে। সেমভাবে আমাদের এখানে ওয়ান কল হয়েছে, ওয়ান আর জিরো কল হয়েছে। এবার এই কাজটা আমরা একটু ছোট করতে পারতাম না? ওই যে তখন ফ্লো দেখানোর সময় বললাম যে আমি তো এখানে ফিভ অফ টু একবার ক্যালকুলেশন করছি। আমি কি প্রথম তো এই পথটায় আসি, তাই না? তা আমি এইখানে ফিভ অফ টু একবার ক্যালকুলেট করে ফেলছি না, তাই না? আমি এই যে ফিভ অফ টু তো একবার ক্যালকুলেশন করছি, আমি ভ্যালু পাইছি ওয়ান। তো এইটা যদি পেয়েই থাকি তাহলে আমার এইখানে এই ফিভ অফ টু থেকে দুইটা আবার কল দেওয়ার কোনো দরকার ছিল? যখন ফিভ অফ টু কল হবে আমি সাথে সাথে ভ্যালু রিটার্ন করে দিব ওয়ান। এটা তো ছোট একটু অপটিমাইজ। এইখানে দেখি ফিভ অফ থ্রি কল হয়েছে, এখন ফিভ অফ থ্রিকে আমি এই যে এইখানে একবার বের করছি না, ফিভ অফ থ্রি এর ভ্যালু এই যে আমি একবার টু পাইছি, তাহলে কোনো দরকার আছে আমার এই পুরা ট্রি আবার কমপ্লিট করার? কোনো দরকার নেই। আমার কাছে ফিভ অফ থ্রি এর ভ্যালু টু আছে, আমি যদি এটা স্টোর রাখতাম তাহলে কি এখান থেকে সরাসরি টু রিটার্ন করতে পারতাম, তাহলে আমার অনেকগুলা কাজ কমতো। তো নর্মালি এরকম অ্যাপ্রোচে আর কি আমাদের প্রত্যেকটা নোডের জন্য দুইটা করে ওয়েব ক্রিয়েট হয়, দুইটা করে ওয়েব ক্রিয়েট হয়, অর্থাৎ প্রত্যেকটা এরকম টু টু ক্রিয়েট করতে করতে এক সময় কি কমপ্লেক্সিটি টু টু দি পাওয়ার এন হয়ে যায়, ঠিক আছে। তো আমরা যদি কি করি, মেমোরাইজ করি, অর্থাৎ স্টোর করে রাখি, সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা ভ্যালুর জন্য একবারই মাত্র কাজ হচ্ছে। যেমন যে ফিব অফ ফোরের ফাংশন কল একবারই মাত্র হবে, ঠিক আছে। কারণ এইটা যখন একবার ক্যালকুলেট করে ফেলছি, ফিউচারে ফিব অফ ফোর আসলে আমি কি কোনো সময় আর কি করব না, ফোরকে তো আর আমি কাজ করবো না, সরাসরি ভ্যালু রিটার্ন করব। তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য মাত্র একবার করেই ক্যালকুলেশন হবে এবং স্টোর হয়ে থাকবে। তাহলে কি সর্বোচ্চ এন সংখ্যক বারই ক্যালকুলেশন হতে পারে, তাই না? আমরা যে ইনপুট দিব এন, সেটা কি প্রত্যেকটা ভ্যালু একবার করে ক্যালকুলেট হওয়া মিন্স ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলাকে একবার করেই ক্যালকুলেট হতে পারবে। তো দ্যাট মিন্স আমাদের কি ও অফ এন হয়ে যায় আমাদের টাইম কমপ্লেক্সিটি। তোমরা আচ্ছা কোড দেখেই ফেলি। আচ্ছা এখানে আচ্ছা এই কোডটার ওইখানে একটু আলাদা ছিল। Right. ডিপি দিয়ে কিভাবে কাজ করবো সেটা দেখবো আমাদের। ফার্স্ট অফ অল প্রথম কাজ হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফিফ ফাংশন, সাপোজ আমি আইবি লিখলাম, আইবি দিয়েই লিখি। তো এই যে ফিফ ফাংশন আমাদের আছে, সেখানে কি করব, বেস কেসগুলো লিখবো। ইফ এন ইকুয়ালস টু জিরো, তাহলে কি আমাদের রিটার্ন করবে জিরো। ইফ এন ইকুয়ালস টু ওয়ান, রিটার্ন করবে ওয়ান। এখন আমাদের কাজ হচ্ছে কি করব, ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা আমরা যে সাম দিয়ে দেখলাম সেটা দিয়েই দেখি, তাহলে একবারে যা লিখলাম সেটাই কোডে লিখি। তাহলে সাম প্লাস ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস ওয়ান একবার, সাম প্লাস ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস টু একবার হয়েছে। এইবার আমরা কি রিটার্ন করে দিব সামটা, রিটার্ন করে দিলাম সাম। আর আমরা মেইন ফাংশন থেকে আমরা কি একটা ইনপুট নিব, ইন্ট এন, স্ট্রিং এন, সি আউট করব ফিব অফ ওই এন, ঠিক আছে। তো এটা যদি আমরা করি, আমাদের এখানে ভ্যালু আসতেছে যে ফাইভ, অর্থাৎ আমি যখন কল দিছি মানে ইনপুট দিছি যে ফাইভ, ইনপুট ফাইভ দিলে ফিব অফ ফাইভ আমাদের ক্যালকুলেশন হয়ে আসছে ফাইভ, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? যদি আমি ইনপুটে সিক্স দিতাম তাহলে আমাদের কাছে ভ্যালু আসবে এই যে এইট, কারণ আগে কি পাঁচ আর তিন ছিল, যে দুইটা যোগ করে আমাদের এইট আসে। তো এইটা হচ্ছে আমাদের একদম কি বলে এই রিকার্সিভ, পুরাপুরি টু এন, টু টু দি পাওয়ার এন। কারণ এখানে আমি কলগুলো যদি শো করতে চাই, সাপোজ প্রত্যেকটা কল যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, কলিং ফিব অফ
n-1, ঠিক আছে, এটা দিয়ে রাখলাম, সাথে এখানে কলিং n-2, এই দুটা দিলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কতগুলো কত হচ্ছে। আমরা 5 এর জন্য দেখি তাহলে, এই যে আমাদের কি প্রথমে 5 থেকে যে 4 কল হচ্ছিল, 4 থেকে 3 তে, 2 তে, 1 এ, 0 তে, সবগুলার কল শেষ। তখন কি আবার 1 এ যাবে, আবার 2 থেকে 1 এ, 0 তে, আবার 3 থেকে 2 তে। তাহলে এই যে সেম কলগুলো, এই যে যেমন ফিভ অফ, আচ্ছা 4 তো রিটার্ন হবে না, এই যে ফিভ অফ 3 একবার কল হয়েছে, ফিভ অফ 3 এখানে আবার কল হয়েছে। তাহলে এই প্রথমবারে যদি আমি স্টোর করে রাখতাম, এই 3 থেকে তো আর নিচের এই কলগুলো হইতো না, তাই না? অর্থাৎ অনেকগুলো কল আমাদের কমানো সম্ভব, ঠিক আছে। আমরা দেখতেছি সেম ফাংশন অনেকবার কল হচ্ছে, 3210, 3210, 21, এগুলো অনেকবার কল হয় সেম সেম, বাট আমরা এগুলো চাই কল না হোক। তাহলে এই কলগুলো যদি না হইতে হয়, আচ্ছা লেটস সাপোজ আমি এই আউটপুটটা কিছুক্ষণের জন্য আরেকটাকে যে কপি করে রাখি, ঠিক আছে, যে আমাদের আগের বার আসছিল এইগুলা, আমি এই কলিং ফাংশনগুলা রেখে দিব, কলিং ফাংশনগুলো রেখে দিই, আমরা শুধু ডিপি অ্যাড করবো, দেখবো যে আমাদের ফাংশন কল কমছে কিনা, ঠিক আছে। এখন আমরা ডিপি এর জন্য কি করি, আমরা একটা ডিপি অ্যারে ডিফাইন করি। সাপোজ এই এন সাইজ অর্থাৎ 10^5 সাইজের একটা ডিপি অ্যারে রেখে দিলাম। তো আমরা কি করব, এইখানে একটা চেক বসাবো, ইফ ইফ ডিপি অফ এন নট ইকুয়ালস টু -1, রিটার্ন করে দাও ডিপি অফ এন। এটার মানে কি, অর্থাৎ ডিপির ভ্যালু যদি -1 না হয়, তার মানে এর ভিতরে ভ্যালু আছে। এবার -1 করতে আসলে আমরা স্টোর করে দিব, অর্থাৎ ডিপি এর মধ্যে শুরুতে আমি সব -1 রেখে দিব। অর্থাৎ এইভাবে রাখতে হয় একটা অ্যারেতে, যদি সেম ভ্যালু দেওয়া, অর্থাৎ 0 বা -1 দিয়ে ফিল করা যায়, অন্য ভ্যালু দিয়ে আই গেস ফিল করা যায় না। তো প্রথমে লিখতে হয় সেটার নাম, তারপরে ভ্যালু, আর পরে তার সাইজ ডিক্লেয়ার করে দিতে হয়, সাইজ অফ ডিপি। এটা দিলে আমাদের পুরা ডিপি অ্যারে ভর্তি হয়ে গেছে -1-এ। তো আমরা কি করব, প্রথম যখন 5 কল করা হবে, n সমান 0 না 1 না, ডিপি অফ 5 ইকুয়ালস টু বলছে -1 না হলে রিটার্ন করো ডিপিএন। কিন্তু এখন তো -1ই, শুরুতে তো আমরা এখন ডিপিতে কিছুই রাখিনি, শুধু -1 ছাড়া। তো এইখান থেকে কোনো ভ্যালু রিটার্ন করবে না, নিচে যাবে, ক্যালকুলেট হবে। তো এই যে ফাইনালে শুধুমাত্র সাম রিটার্ন করার বদলে আমরা কি লিখে রাখবো, ডিপি অফ এন ইকুয়ালস টু সাম। এইটা কেন, আমাদের কি সাপোজ এন এর মান যদি 4 হয়, আমার কি পুরা এই স্টেপে এই যে ফাইনাল সাম, এটা কি আমার 4 ভ্যালুর জন্য সাম না, 4তম সাম না? তো সেটাই তো আমার 4তম ডিপি, ডিপি এর ভ্যালু, তাই না? তাহলে ডিপি 4 ইকুয়ালস টু সাম, এটা লিখে রাখলে কি হবে আমাদের ওইখানে ডিপি অফ 4 এ। আচ্ছা এই যে এটা যদি আমি এখন রান করি, ঠিক আছে, এটা যদি আমি এখন রান করি সেম ভ্যালুর জন্য, 5 এর জন্য আমি যদি আবার রান করি, দেখি আমাদের কি আসে। আচ্ছা কল কি অ্যাকচুয়ালি কমতেছে? হুম, মানে বিষয়টা হচ্ছে ভিতরগত, এক সেকেন্ড, কল আই গেস, আচ্ছা এটাই মেবি সমস্যা। ও সরি 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 সরি, না কল কমছে, এই যে এটা ছিল আমাদের এক্সপেক্টেড আউটপুট, ঠিক আছে, এতগুলো আসার কথা, কিন্তু এই যে আসতেছে অনেকগুলা কম, কারণ সেম কল আর হচ্ছে না। এই যে ফিব অফ 3 থেকে আগের বার কল হয়েছিল, ফিব অফ 2, ফিব অফ 1, ফিব অফ 0, কিন্তু এই যে এইবার ফিব অফ 3 এর পরে আর কোনো কল হয় নাই, কারণ সরাসরি ভ্যালু রিটার্ন হয়ে গেছে। তাহলে আমার কতগুলো ফাংশন কল কমছে না, আগের বার ছিল এতগুলা, কিন্তু এইবার কল হয়েছে মাত্র 3, 3, 6 আর 2, 8টা, এই কলগুলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমার অনেকগুলা কমতেছে কখন, যখন আমি ডিপি ইউজ করব। তাইলে আশা করি বোঝা গেছে। এবার কথা হচ্ছে, এটা হচ্ছে তো আমি রিকার্সিভ অ্যাপ্রোচটা দেখাইলাম, যদি আইটারেটিভ অ্যাপ্রোচ দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে। আইটারেটিভ অ্যাপ্রোচ যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে আমরা আচ্ছা এখানে এটা অনেক আগে করা ছিল, এটা একটু সমস্যা আছে, ডিপি লাগতেছে না এটার ক্ষেত্রে, আর কি ডিপি লাগবে না। যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাব, তো আমরা জাস্ট নিডি ভ্যালু গুলাই নিতেছি, তো এখানে লাগতেছে না। তো এবার কথা হচ্ছে আমরা কি শুরুতে আমরা জানি, আচ্ছা আগে ইন্ট এন নেই,
ইন্ট এন সিন এন, আমরা শুরুতে কি কি ভ্যালু জানি? আচ্ছা, একটা অ্যারেও তো রাখতে হবে, তাই না? ইন্ট ফিব অফ সাপোজ এন সাইজের রাখলে কি চলবে? আচ্ছা, অ্যাকচুয়ালি এন প্লাস ওয়ান, আচ্ছা এন প্লাস ওয়ান সাইজের রাখলাম। তাহলে ফিব অফ জিরো ইকুয়ালস টু কত আমরা জানি? জিরো। ফিব অফ ওয়ান ইকুয়ালস টু আমরা জানি ওয়ান, এই দুটো আমরা জানি। তাহলে আমাদের কাজ কি? দুই থেকে শুরু করে বাকিগুলা বের করতে হবে। তাহলে কি, ফর ইন্ট আই ইকুয়ালস টু টু, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস। তাহলে ফিব অফ আই, ফিব অফ আই ইকুয়ালস টু কি হবে? ফিব অফ আই মাইনাস ওয়ান প্লাস ফিব অফ আই মাইনাস টু, এই দুটার যোগফল। তো অ্যাকচুয়ালি এখান থেকে এন ইজ লেস দেন ইকুয়ালস টু চালাইলে, মানে লেস দেন চালাইলে তো ফোর পর্যন্ত ক্যালকুলেট হবে, আমার তো ফাইভ ক্যালকুলেট লাগবে। তো আমরা আই ইজ লেস দেন ইকুয়ালস টু ওয়ান পর্যন্ত চালাবো, যার কারণে আমি এন প্লাস ওয়ান দিছি, ঠিক আছে? নাইলে কিন্তু আমাদের শুধু এন দেয়া মিনস জিরো থেকে এন পর্যন্ত, তার মানে আমাদের এন মাইনাস ওয়ান সংখ্যক সাইজ হয়, ঠিক আছে? এন মাইনাস ওয়ানতম ইন্ডেক্স পর্যন্ত যাওয়া যায়, তো আমি এন প্লাস ওয়ান রাখছি এই কারণে। তো এটা যদি আচ্ছা সরি, মানে প্রিন্টই করিনি, সি আউট পাঁচটা আসছে কারণ ফাঁকা ফাঁকা আউটপুট, ঠিক আছে? তো সি আউট আমাদের লাগবে ফিব অফ এন। তো এটা যদি আমরা রান করি তাহলে এই যে দেখা যাবে ফাইভ আসছে। যদি আমরা সিক্স দিয়ে রান করি, সিক্স দিয়ে রান করলে এই যে আউটপুট এইট আসবে, ঠিক আছে? তো রিকার্সিভ অ্যাপ্রোচ, আইটারেটিভ অ্যাপ্রোচ দুইটাই দেখলাম। তো সলভ ওয়ান্স রিমাইন্ড ফর রিমেম্বার ফর এভার, মানে ডিপিতে এটাই তো আমরা করি, একবার সলভ করব সেটা আজীবন রিমাইন্ড করে রাখবো। ওভারল্যাপিং সাব প্রবলেম, অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়লাম এইগুলারে বাই ডেফিনিশন কি বলে, কিভাবে কি হচ্ছে, এগুলো আগে আমরা দেখি। A problem has overlapping subproblems if the same smaller problem appear again and again while solving, অর্থাৎ একটা প্রবলেম সলভ করতেছি, আমি কি এই যে সাব প্রবলেম ভাগ করছি না, ফাইভের ভ্যালু বের করার জন্য ফোর থ্রি টু ওয়ান বিভিন্ন সাব প্রবলেমে আমি ভাগ করছি, অর্থাৎ টু এর ভ্যালু পাইলে, ওয়ানের ভ্যালু পাইলে আমি থ্রি পাচ্ছি, থ্রি এর ভ্যালু ফোরের ভ্যালু পাইলে আমি পাচ্ছি ফাইভ। তাহলে কি থ্রি ফোর কি ফাইভের জন্য সাব প্রবলেম? তাহলে এই সাব প্রবলেম যখন আমি সেম সেম সাব প্রবলেম এগেন এগেন পাবো, সেগুলো হচ্ছে আমাদের ওভারল্যাপিং সাব প্রবলেম, অর্থাৎ সেম প্রবলেম মাল্টিপল টাইম পাওয়া। তাহলে সলভিং দেম রিপিটেডলি, অর্থাৎ প্রত্যেকটাকে বারবার সলভ করা কি আমাদের ওয়েস্টফুল না? এখন রিয়েল লাইফ ক্যালকুলেশন, ইমাজিন ক্যালকুলেটিং দ্য ডিস্টেন্স ফ্রম হোম টু ইউনিভার্সিটি ইফ ইউ ওয়াক সেম রোড এভরি ডে, ইউ ক্যালকুলেট। আচ্ছা, মানে আমি স্কুল থেকে ভার্সিটিতে যাইতেছি, তো প্রথম দিন আমি ক্যালকুলেট করলাম 50 মিটার, ঠিক আছে? আমি দেখলাম আমার বাসা থেকে ভার্সিটির দূরত্ব 50 মিটার, অর্থাৎ একজন আমাকে জিজ্ঞেস করছিল কত দূর, আমি মেজার করলাম 50 মিটার হয়েছে। পরবর্তী দিন আমাকে আরেকজন জিজ্ঞেস করছে, তো আমি কি আবার মাপবো? রাস্তাটা কি আবার মাপার দরকার আছে? আমি জানি তো 50 মিটার, তো এবার কি আমি সরাসরি বলতে পারবো 50 মিটার? তো বারবার তো আমি কেউ মাপার দরকার নেই। তো এটাই বলছে, আমি একবার রিমেম্বার করবো, রিইউজ করবো, ঠিক আছে? ডোন্ট রিক্যালকুলেট ইট এভরি টাইম। অপটিমাল স্ট্রাকচার, দ্য অপটিমাল সলিউশন অফ দ্য হোল প্রবলেম ক্যান বি কনস্ট্রাক্টেড ফ্রম অপটিমাল সলিউশন, অর্থাৎ প্রত্যেকটা সাব প্রবলেমের অপটিমাল সলিউশনের মাধ্যমে আমরা কি হোল প্রবলেমের সলিউশন করতে পারি। If the shortest path from A to C goes through B, the path from A to B must, মানে এ থেকে সিতে যাওয়ার পথে এটা যদি শর্টেস্ট পসিবল হয়, তাহলে এ থেকে বি এটাও আমার শর্টেস্ট পসিবল পাথই, বি থেকে সিও আমাদের শর্টেস্ট পসিবল পাথ, অর্থাৎ এই দুইটা যোগ করলে আমি এ থেকে সি এর শর্টেস্ট পসিবল পাথ পাবো, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা সাব প্রবলেম যদি অপটিমাল হয়, পুরা প্রবলেমের সলভও আমাদের অপটিমালি হয়ে যায়। তো ফিবোনাক্কি আমরা তো পুরা প্রসেস দেখেই ফেলছি অলরেডি, এই যে এখানে স্যার এখানে হাইলাইট করে দিছে, মানে এটা একটু ব্লার করে দিছে যে আমরা টু একবার ক্যালকুলেট করে ফেলছি এখানে, ঠিক আছে? টু ক্যালকুলেট করে ফেলছি, তাহলে কি আমাদের আর দরকার নেই? এই যে এইখানে আমরা কিন্তু লেফট কলটা এখানে করে নেই, আরো ই হয় আর কি, যে ফিব অফ ওয়ান যেটা হয়ে গেছে একবার, তাহলে কি আমার দরকার আছে ফিব অফ ওয়ান কল করার? দরকার নেই। ফিব অফ টু পুরোটা ক্যালকুলেট করে ফেলছি, তাহলে ফিব অফ টু এর নিচে আমরা যাবোই না। ফিব অফ থ্রি এই যে পুরো ক্যালকুলেট করে ফেলছি, তাহলে এই নিচে আমি যাব না, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। এখানে আছে একটু রং আছে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি থ্রি থেকে এখানে ওয়ান আর টু কল হবে, যাই হোক। দ্য স্ট্রেইট অ্যান্ড দ্য স্প্রিন্টার, ডিপি ভার্সেস গ্রিডি অ্যালগোরিদমস, মানে এখানে ডাইনামিক প্রোগ্রামিং আর গ্রিডি সলিউশনের একটু পার্থক্য দেখাইছে। ডাইনামিক প্রোগ্রামিং ডিপি কি করে, সব পসিবল কম্বিনেশন ট্রাই করে, ঠিক আছে?
অর্থাৎ যতভাবে একটা, অর্থাৎ সাপোজ তো আমি দিলাম যে 1 2 4, তো সাপোজ আমি বললাম এইটাকে বড় থেকে ছোট সর্ট করো, বড় থেকে ছোট সর্ট করো। তো গ্রিডিতে কি করবে, শুরুতে সবচেয়ে বড় এলিমেন্ট নিবে, এরপরে তার চেয়ে ছোটটা নিবে, এরপরে তার চেয়ে ছোটটা নিবে। এটা হচ্ছে আমার গ্রিডি। আর ডাইনামিক প্রোগ্রামিং এটা কি করতো সে, একবার 1 2 4 দেখতো, একবার 1 4 2 দেখতো, একবার 2 1 4 দেখতো, একবার 2 4 1 দেখতো, তারপরে 4 2 1 দেখবে, এরপরে 4 1 2 দেখবে। অর্থাৎ অল পসিবল কম্বিনেশন সে দেখবে এবং একটাই চেক করবে যে এই যে 4 2 1 এইটা আমাদের বড় থেকে ছোট হইছে। এইটা হচ্ছে ডিপি, যে সব পসিবিলিটি চেক করে সে, কনসিডার অল পসিবিলিটিস। আর গ্রিডিতে কি, মেক দ্য বেস্ট চয়েস রাইট নাও। তো ডাইনামিক প্রোগ্রামিং অল পসিবিলিটি চেক করার কারণ হচ্ছে এটা ফিউচার ইম্প্যাক্টের কথা মাথায় রেখে কাজ করা হয়। অর্থাৎ পরবর্তীতে হইতেও পারে আমাদের কোনো একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে, যে আমাদের এক্সপেক্টেড জিনিস পরবর্তীতে ফিউচারে নাও আসতে পারে সামনের স্টেপে। এই যে লুকস এহেড ফিউচার কনসিকুয়েন্সেস বাট ইগনোরস ফিউচার ইম্প্যাক্ট। তো যার কারণে ডাইনামিক প্রোগ্রাম যেহেতু ফিউচারের কথা মাথায় রেখে কাজ করে, তো এটাই গ্যারান্টি যে অপটিমাল সলিউশন হবেই হবে। বাট গ্রিডি অনলি অপটিমাল ফর সার্টেন প্রবলেমস। কিছু প্রবলেমেই শুধুমাত্র গ্রিডি সলিউশন কাজ করবে, অন্য ক্ষেত্রে আমাদের ভুল অ্যান্সার দিবে। কারণ ফিউচারে অনেক কিছুই ঘটতে পারে যেটা গ্রিডি সলিউশন জানে না। তো স্পিড অবশ্যই এখানে যখন অল পসিবিলিটি চেক করা হয় তো এটার কাজ অবশ্যই একটু স্লো হবে, বাট মোর মেথডিক্যাল। গ্রিডি অবশ্যই ফাস্ট। এই ডাইনামিক প্রোগ্রাম কি সলভ অল সাব প্রবলেমস, প্রত্যেকটা সাব প্রবলেম সলভ করে। আর এটা শুধুমাত্র গ্রিডি চয়েস করে, অর্থাৎ শুধু নিডেড জিনিসগুলা আমাদের চয়েস অনুযায়ী জাস্ট নিডেড জিনিসগুলো নিয়ে কাজ করে। গ্রিডি অ্যালগরিদমস মেক লোকালি অপটিমাল ডিসিশনস অ্যাট অ্যাট স্টেপ। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে আমি জাস্ট আমার মনে হইতেছে এটা অপটিমাল, আমি নিয়ে নিছি, অন্যগুলো আমি ইগনোর করে ফেললাম। এটা হচ্ছে গ্রিডি। আর ডাইনামিক প্রোগ্রামিং প্রত্যেকটা অর্থাৎ সব কম্বিনেশন চেক করে, এটাই কথা। এখানে এই যে গ্রিডি অ্যাপ্রোচ, ডিপি অ্যাপ্রোচ, ক্যান কোনটা রং। সাপোজ আমি গ্রিডি অ্যাপ্রোচে যদি চিন্তা করি, আমার কাছে 3টা কয়েন আছে, একটা 1 টাকার কয়েন, একটা 3 টাকার কয়েন, একটা 4 টাকার কয়েন। এখন আমি বললাম তুমি 6 বানাও, তুমি আমাকে 6 টাকা দাও, তোমার কয়েনগুলার সাম আকারে আমাকে 6 টাকা দাও, এবং সবচেয়ে কম সংখ্যক কয়েন আমাকে দাও। অর্থাৎ 1 টাকার কয়েন আমার 6টা দিও না, আমাদের যত পসিবল সম্ভব কম কয়েন দাও। তাহলে নর্মালি আমরা গ্রিডি অ্যাপ্রোচে কি করি, সবচেয়ে বড়টা আগে নিব, যে যেহেতু আমার কম লাগবে তাহলে বড়টা অবশ্যই লাগবে। তো এই যে 4 নিয়ে নিলাম। তাহলে আমার কি 4 টাকা আমাকে দিছো, আরও কি 2 টাকা বাকি না? এবার 2 টাকার জন্য তো আমার 2 টাকার কয়েন নাই, 1 টাকার কয়েন আমার 2টা দিতে হবে, তাই না? 1 টাকার কয়েন 2টা দেওয়া লাগবে। তো এইটা হচ্ছে কি, মানে মোট কয়েন দিলা 3টা, বাট আমি চাইছিলাম আমাকে সবচেয়ে কম কয়েন দাও। তো যদি গ্রিডিতে করি আমাদের অ্যান্সার 3 আসবে, কারণ আমরা গ্রিডিতে আমাদের গ্রিডি ওয়েটা হচ্ছে এটা যে আমি সবচেয়ে বড়টা নিব, এরপরে ইমিডিয়েট ছোটটা নিব। অর্থাৎ প্রত্যেক স্টেপে সবচেয়ে বড় কয়েনটা দেওয়ার ট্রাই করবো যাতে আমাদের মিনিমাম কয়েন লাগে। কিন্তু যদি আমাদের ডিপি দিয়ে করতাম, প্রত্যেকটা কম্বিনেশন চেক করতো যে 1-এর কয়েন 6টা দেয়া দিলেও হবে, 3-এর কয়েন 2টা দেওয়া যাবে, 4-এর কয়েন একটা, 1-এর কয়েন 2টা দেওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা পসিবিলিটি সে চেক করতো। আচ্ছা, আরেকটাও আছে, 3 টাকার একটা কয়েন আর 1 টাকার কয়েন 3টা, সবগুলা পসিবিলিটি দেখে ফেললো না। এবং সে দেখবে যে এই স্টেপে 3+3-এর স্টেপে মাত্র 2টা কয়েন লাগছে, তোকে অবশ্যই 3 থেকে কি 2 ছোট। তো আমার কি এইটা অ্যাকচুয়াল প্রবলেমটা সলভ করছে না? অর্থাৎ 3+3, এইটাই তো আমাদের 2টা কয়েন, এইটাই আমাদের কি অপটিমাল সলিউশন, এইটাই আমাদের মিনিমাম আসছে। গ্রিডিতে 3 আসছিল, সো যার কারণে গ্রিডি সবসময় সঠিক অ্যাপ্রোচ না, গ্রিডি আমাদের অনেক সময় ভুল অ্যান্সার দিবে। Dynamic programming solves optimization problems. The primary use of DP is to find the optimal solution to a problem. অর্থাৎ একটা প্রবলেম অপটিমাল সলিউশন, ম্যাক্সিমাম, মিনিমাম, শর্টেস্ট, লংগেস্ট এইসব পাওয়ার জন্য আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করি। যদি একটা অপটিমাল সলিউশন এক্সিস্ট করে, ডাইনামিক প্রোগ্রামিং গ্যারান্টি দেয় যে ওইটা ফাইন সে করবেই, কারণ সে সব কিছু চেক করে। তো সব চেক করে ফেললে একটা তো আসবেই। তো ডাইনামিক প্রোগ্রামিং অনেক প্রবলেম আছে, শর্টেস্ট পাথ, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, তারপরে কয়েন এক্সচেঞ্জ প্রবলেম, অনেক কিছু হতে পারে। তো কয়েন এক্সচেঞ্জ মেবি নেক্সট স্লাইডেই তো আছে। এখানে ফিবোনাক্কির আমরা কোড অলরেডি দেখাই ফেলছি, তো এখানে নতুন করে দেখার কিছু নেই, পুরোপুরি দেখাই ফেলছি। তো এই যে
5টার জন্য 15টা ফাংশন কল হয়। যদি আমরা কি করি, ডিপি দিয়ে স্টোর না করি, 10টা হলে 177টা কল হইতো। তো এখানে আমরা একটু দেখি, অনেকগুলা আউটপুট দেখলে একটু মজা লাগবে যে আমাদের ডিপি দিয়ে আসলে কাজ হয়েছে। সাপোজ আমাদের 5 এর জন্য কয়টা আসছিল, সরি সরি, আমাদের তো এখন ডিপি দিয়ে রাখছি, সো এটা দিলে তো হবে না। ডিপি ছাড়া দেখি কতগুলো কল আসতেছিল। আমি ডিপি দেই নেই এখানে, ঠিক আছে। ডিপি না দিয়ে যদি আমি 10-এর কল দেই, ভরে যাবে এখানে। এই যে কতগুলা কল হয়েছে, এতগুলা কল। কিন্তু আমি যদি ডিপি যদি দেই, এখন আমি কল করলে এই যে অল্প কিছু কল হয়েছে, এই কটাইতে শেষ, ঠিক আছে। তো এটাই অপটিমাইজেশন আমরা দেখতেই পারি। সো 10টা হলে 177টা কল হয়, 20টা হলে 22,000 ফাংশন কল। সো যেখানে আমাদের ও অফ এন কল হবে, অর্থাৎ 20-এর সময়ে ইন টোটাল মানে অ্যাকুরেট কল 20টাই হবে, এরকম আমাদেরকে ও অফ এনে চলে আসে। সো স্টোরিং করা দেখতে মেমোরাইজেশন বলা হয়। সলিউশন ডোন্ট রিকম্পিউট, তো এগুলো আমরা যেটা বলছি সেগুলাই, যে ব্রেকডাউন কমপ্লেক্স প্রবলেম ইন্টু সিম্পলার, ওভারল্যাপিং সাব প্রবলেমস, অপটিমাল সলিউশন ফাইন্ড করা, সবগুলা সাব প্রবলেমের রেজাল্ট স্টোর করা, এগুলাই আমাদের ফুল প্রসেস যেটা আর কি। তো টপ ডাউন আর বটম আপ দেখেই ফেলছি আমরা যে লজিক্যালি এটা হচ্ছে রিকার্সিভ, ঠিক আছে। টপ ডাউনটা আমাদের অ্যাকচুয়ালি রিকার্সিভ। আমরা ইউ ওয়ান্ট এ সলিউশন দ্যাট ইজ কুইক অ্যান্ড ইনটিউটিভ কোড এক্সপ্লেনিং কনসেপ্ট সামান ফার্স্ট টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম এমন কনসেপ্ট দেওয়া লাগে। আর বটম আপ হইতেছে আমাদের অ্যাভয়েড রিকারশন ওভারহেড। রিকারশন ওভারহেড কি, যে রিকারশন করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলা আননেসেসারি কলও হইতে পারে, ঠিক আছে। কিন্তু বটম আপে কি, আমাদের শুধুমাত্র নিডি জিনিসগুলাই, জাস্ট যে কটা লাগবে আমি সেই কটা বের করছি, আমাদের এত এক্সট্রা কলও লাগে না, অনেক ওভারহেড কমছে, ঠিক আছে। আর লার্জ কনস্ট্রেইনের জন্য রিকারশন স্ট্যাক ওভারফ্লো হইতে পারে, কম্পিটিটিভ প্রোগ্রামিং ইটিসি, মানে এগুলো জাস্ট বাংলা কথা। তো টপ ডাউন কি, যে স্টার্ট ফ্রম মেইন প্রবলেম, অর্থাৎ যদি আমরা 5 থেকে শুরু করছিলাম, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে নিচে যাচ্ছি, ব্রেক ইট ডাউন ইউজিং রিকারশন অ্যান্ড স্টোর রেজাল্টস অ্যাজ ইউ কম্পিউট দেম, অ্যাভয়েড রিপিটেশন। টপ থেকে ডাউনে যাব, এটা রিকার্সিভ ইমপ্লিমেশন এবং অফেন ইজিয়ার মোর ইনটিউটিভ টু রাইট, আমার কাছে পার্সোনালি ভালো লাগে এটাই। আর বটম অফ হইতেছে স্মলেস্ট সিম্পলেস্ট সাব প্রবলেম থেকে আমরা শুরু করবো এবং বিল্ড আপ করতে থাকবো আস্তে আস্তে উপরের দিকে। যেমন এই যে আমাদের এটা কি 0-1 দিয়ে শুরু করছিলাম, 0-1 থেকে 1 তৈরি করছি, 1-1 থেকে 2 তৈরি করছি, 2-1 থেকে 3 তৈরি করছি, এভাবে আস্তে আস্তে উপর দিকে যাই, বটম থেকে আপ, আইটারেটিভ ইউজিং লুপস, অফেন ফাস্টার, রিকারশন লিমিট, এগুলা মানে আইটারেটিভ কোডটা ফাস্টার হয়, ঠিক আছে। মেমোরাইজেশন, যে আমরা একটা সলভ করছি তো আমরা কি আবার সলভ করবো না, এটাই মেমোরাইজেশন। তো এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, যে অনেকগুলো স্টেপ আমাদের কম লাগে। তো আচ্ছা, আমরা দেখে ফেলছি, ঠিক আছে। মোটামুটি ডিপি এর কনসেপ্ট এটাই, যে আমাদের রিকার্শনের একটু কনসেপ্ট দিলাম, আর ফিবোনাক্কিতে আমরা বুঝলাম অ্যাকচুয়ালি ডিপিটা কি জিনিস, সেটার বেসিক ধারণা আই গেস পাওয়া গেছে। নেক্সট আমরা কয়েন চেঞ্জ প্রবলেম দেখবো পরবর্তী ক্লাসে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।